শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনে। সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। পত্রপত্রিকার খবর এবং আবাসন শিল্পের উদ্যোক্তা ও ব্যবসায়ী এবং গ্রাহকদের মতে দেশের আবাসন খাতে চলছে চরম অস্থিরতা। বিদ্যমান নানাবিধ সংকট ও সমস্যার কারণে বেকার ও কর্মহীন হওয়ার ঝুঁকিতে পড়েছেন এই খাতের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত কোটি মানুষ। বিপর্যয়ের মুখে পড়েছেন আবাসন খাতের ব্যাকওয়ার্ড শিল্প প্রতিষ্ঠান এবং সেসবের সাথে জড়িত প্রায় 1 কোটি মানুষও। আবাসন শিল্প খাতে যেসব কারণে সংকট তৈরি হয়েছে তার মধ্যে রয়েছে পূর্ববর্তী সরকার কর্তৃক প্রণীত বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব 2022 থেকে 35 এবং ফার নিয়ে সৃষ্টি জটিলতা, নির্মাণ সামগ্রীর উচ্চমূল্য, ব্যাংক ঋণের ঊর্ধ্বমুখী সুদের হার, প্রতি বছর মৌজা মূল্য বৃদ্ধি ও অতিরিক্ত রেজিস্ট্রেশন ব্যয়, রাজকসহ সংশ্লিষ্ট দপ্তর হতে সেবা প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতা, রাজকসহ অন্যান্য কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানের দুর্নীতি, আবাসন খাতকে শিল্প হিসেবে বিবেচনা না করা। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় সংকটাপন্ন আবাসন খাত। অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে কথা বলতে উপস্থিত হয়েছেন মোহাম্মদ শেখ সাদি, পরিচালক রিহ্যাব ও চেয়ারম্যান এশিওর গ্রুপ। আমাদের সঙ্গে রয়েছেন জনাব নাসির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক বেটার ইঞ্জিনিয়ারিং লিমিটেড। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমি মোহাম্মদ শেখ সাদি আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। আবাসন খাতকে কবে শিল্প হিসেবে গণ্য করা হলো? আবাসন খাত রিয়েল এস্টেট তো আমাদের শুরু 80-র দশকে। তো 2013 সালে প্রথম আমাদের রিহাবের চাহিদা মাফিক সরকার এটাকে শিল্প হিসাবে গণ্য করছে 2013 সালে। আচ্ছা, বিশদ অঞ্চল পরিকল্পনা যেটা ডিএপি 2022 থেকে 35 এবং ফার, এটার ফলে কি কোনো অসুবিধায় পড়েছেন আপনারা যারা এটির সঙ্গে জড়িত রয়েছেন? দেখেন, যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো সংস্থা একটা পরিকল্পনা মাফিক মাস্টার প্ল্যান অনুযায়ী চলে। বাংলাদেশের ব্যাপারটা একটু ভিন্ন। যেমন আমাদের রিয়েল এস্টেট আইন 96 একবার করা হলো, আবার 2008-এ করা হলো, আবার 2008-কে রেখে এই 2022-এ এসে আরেকটা বিশদ পরিকল্পনা করা হলো। তো যে কোনো পরিকল্পনা করতে হলে তার ব্যাপ্তিটা কমপক্ষে 50 বছর হতে হয়। তো 2008-এর যে নিয়ম, এই নিয়ম আর 2022-এ এসে মাত্র 12-13 বছরের মধ্যে আরেকটা নিয়ম যখনই করা হয়েছে, এখানে একটা বৈষম্যর শিকার হয়েছে। আর এটা একটা তড়িঘড়ি করে একটা বিশেষ মহলকে সুযোগ সুবিধার জন্যই এই ড্যাবটা করা হয়েছে। এই ড্যাব নিয়ে আমরা এখন অনেক সংগ্রাম করছি। এই আশা করি ড্যাব অতি তাড়াতাড়ি একটা সংশোধন আসবে 2022-এর যে ড্যাবটা। ওকে, বিশেষ মহলের সুবিধা মানে কোন সেই বিশেষ মহল আসলে? দেখেন, আমরা যেমন আগস্টে একটা বৈষম্য শিকার ছিলাম, তো এই 22-এর যে ড্যাবটা 22 থেকে 35-এর, এটাও কিন্তু একটা বৈষম্য। আচ্ছা, কেননা এখানে পুরান ঢাকাতে 2008-এর যে বিধিমালা, একজন 15 তলা 10 তলা বিল্ডিং বানিয়েছে, কিন্তু এখন এই 35-এর যেটা আসছে এখানে মাত্র 2 তলা 3 তলা, এখানে কোনো ফারই নেই। আবার দেখা যাচ্ছে যে বসুন্ধরাতে এই বিশদ পরিকল্পনাতে ফারটা বেশি। ওকে, মোহাম্মদপুর, মিরপুরে কোনো ফারই নেই। কিন্তু আমার বাসা মিরপুরে, আমার প্রতিবেশী 10 তলা বিল্ডিং বানাইছে, আমি এখন এই বিশদ পরিকল্পনায় মাত্র 3 তলা বা 4 তলা পাচ্ছি। এটা একটা বড় মানে বৈষম্য, যেটার প্রেক্ষিতে আমরা যারা রিয়েল এস্টেট কাজ করি, বিশেষ করে আমাদের রিহাব এটাকে সরকারের সাথে বিশাল প্রতিবাদ করছে। সরকারি কর্তৃপক্ষ যারা এটি করেছেন তারা কিন্তু বলছেন যে শহরের নিরাপত্তা বিবেচনায় ভবনের উচ্চতা সীমিত করা হয়েছে, সে ব্যাপারে কি? জিনিসটা আসলে এই রকম না। দেখেন, বাংলাদেশ একটা ছোট্ট দেশ, রাজধানীটাও ছোট। এত ছোট একটা দেশে এখানে 18-19 কোটি মানুষ। তো বিল্ডিং আমরা সব সময় উপরের দিকে কেন যাচ্ছি না? আমরা যদি চারপাশে জায়গা ছেড়ে এই জমিটাকে মানে ফসলি জমিটাকে বাঁচায়ে আমরা যদি অল্প জায়গার মধ্যে হাই রাইজ বিল্ডিংগুলো করি, তাহলে কিন্তু আমাদের সব দিক দিয়ে সুবিধা। কিন্তু আমি জানি না এই মাস্টার প্ল্যানটা কে করলো, যে অল্প জায়গার মধ্যে আপনি যদি ফ্যাসিলিটি বাড়াই দেন, বিল্ডিং করে হাই রাইজ করেন, তাহলে কিন্তু অল্প জায়গার মধ্যে আপনার সব কিছু হয়ে যাচ্ছে। কিন্তু আপনি বিল্ডিংটা হাইট না করে এখন 1 কিলোমিটারের মধ্যে আপনি যদি 1000 লোক রাখেন, যদি আপনি সুযোগ সুবিধা দেন, আপনার কোনো অসুবিধা হবে না। কিন্তু 1 কিলোমিটারের মধ্যে যদি আপনি 100 লোককে রাখেন, কোনো সুযোগ সুবিধা না দেন,
সিস্টেমেটিক দান না করান, তাহলে কিন্তু বিশাল একটা বসবাসের জন্য একটা বাধার সম্মুখীন হবে। এই কারণে আমাদের ঘনবসতিটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে পরিকল্পিত সবকিছু সিস্টেমেটিক তৈরি করা। ওকে, আপনার কি মনে হয় যে ভূমি খেকো কিছু কোম্পানি মানুষকে আমরা বলি তাদের সুবিধার জন্য এই ধরনের ব্যবস্থা করা হয়ে থাকতে পারে? জিনিসটা আপনি বললে ওই রকমও, আবার আরেকটি ব্যাপার হচ্ছে যে এখানে যে কোনো একটা মাস্টার প্ল্যান তৈরি করতে হলে বিভিন্ন সংস্থার সাথে বসতে হয়, বিভিন্ন উইংসের শেয়ারিংটা লাগে, কিন্তু এইটা এই ড্যাপে করা হয়নি। আমাদের রিহাবের সাথে বসা হয়নি, রিয়েল এস্টেট সেক্টর আমরা যারা ব্যবসা করি সরকারের বিভিন্ন উইংস বসা হয়নি। রাজুকের মাত্র কয়েকজন অফিসার এবং মুষ্টিমেয় যারা অনেকটা সরকারের মানে অনেকটা কি বলবো চামচার টাইপের, এই টাইপের কয়েকজন মিলে এই ড্যাপটা করছে। এই জন্যই ড্যাপটা বিতর্কিত। যেটা 2008-এর যে ফাটটা ছিল সেটা কিন্তু সুন্দর ছিল। আপনি যখন এই লিঙ্কেজের কথায় আসেন তখন একটুখানি জানতে চাই জনাব নাসিরউদ্দিন আপনার কাছে যে আবাসন শিল্পের সাথে তো অনেকগুলো লিঙ্কেজ শিল্প রয়েছে। আমি যদি বলি রড, সিমেন্ট, বৈদ্যুতিক তার, ইলেকট্রনিক সামগ্রী, ইনফ্যাক্ট তালা, চাবি, অ্যালুমিনিয়াম, কাঠ সব কিছু কিন্তু জড়িত। এগুলোর সাথে আসলে আমি যদি বলি যে এইসব শিল্প ব্যবসা কি যথাযথভাবে বিকশিত হতে পারছেন, কিংবা আবাসন খাত যে পিছুটানগুলো ফেস করছে এগুলোর প্রভাব কি আসলে এই শিল্পগুলোর উপরও পড়ছে কিনা, কি বলবেন? আপনি যেটা বলেছেন সেটা হলো রিয়েল এস্টেটের যে গ্রোথ যেটা ছিল বা ওভারঅল বাংলাদেশের কনস্ট্রাকশন সেগমেন্টের যে গ্রোথ ছিল, এটার ফলে লিঙ্কেজ ইন্ডাস্ট্রির গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি ছিল। আচ্ছা, এটা আমরা দেখেছি যে যদি একটা সিমেন্ট ইন্ডাস্ট্রি হিসাবে আমরা দেখি লাস্ট 5 ইয়ার্সে অন অ্যান অ্যাভারেজে 12% গ্রোথ আসছে সিমেন্ট ইন্ডাস্ট্রির। সাইমালটেনিয়াসলি যদি আমরা 2008 থেকেই দেখি ইস্পাত ইন্ডাস্ট্রি দেখি, 2008 to 2024 5 টাইমস এটার প্রোডাকশন ক্যাপাসিটি বা আমাদের কনজামশন বাড়ছে। এখন আমাদের ইস্পাত ইন্ডাস্ট্রির কনজামশন অ্যারাউন্ড 4 মিলিয়ন টন পার ইয়ার। তার মানে এটা কিন্তু ডেফিনেটলি গ্রোথ আসছে। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যে কথাটা বলেছেন যে এটা কিন্তু রিসেন্ট যে আমার সাদি সাহেব যেটা বলে গেছেন যে 5ই আগস্টের পরে বা ইমিডিয়েট আগে থেকে শুরু করে পুরো ইকোনমিতে একটা টার্ময়েল আছে। সো মানুষের একটা আস্থাহীনতার জায়গা তৈরি হয়েছে। তার রেজাল্ট কিন্তু আমরা আরও একটু আগে থেকে দেখেছি, যেটা আমরা দেখলাম যে যদি আপনি 2023-এর টাইলস ইন্ডাস্ট্রি চিন্তা করেন 5% লেস গ্রো করছে, বাট 2024-এ সেটা দেখা যাচ্ছে 30% লেস গ্রো করবে টাইলস ইন্ডাস্ট্রি। তার মানে এটা একটা ইন্ডিকেটর যে রিয়েল এস্টেট সেগমেন্টটা গ্রো করতেছে না, যার ফলে লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলো অবশ্যই সাফার করতেছে। ফ্ল্যাট কেনার জন্য তো হোম লোন একটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং আমাদের দেশের অনেকেই আছেন যে লোনের মাধ্যমে মানে বাসা বা ফ্ল্যাট কিনে থাকেন। সেই জায়গায় আমাদের দেশে হোম লোনের সুদের হার তো অনেক বেশি প্রতিবেশী দেশগুলোর তুলনায়। সেটা আসলে কেন? এবং আপনারা এখানে যদি মনে হয় আমার একটু যোগ করে দেওয়া উচিত যে সুদের হার আপনারা সিঙ্গেল ডিজিট দাবি করেছেন, একসময় তো সিঙ্গেল ডিজিটও ছিল, সেটা বাড়লো কেন আসলে? দেখেন, মানুষের যে মৌলিক 5টা চাহিদা তার মধ্যে বাসস্থান একটি। অ্যাবসলিউটলি। আমরা যারা ঢাকা শহরে থাকি, যারা চাকরি করি, ব্যবসা করি, আমাদের যে ইনকাম যে সোর্সটা তার প্রায় 50%ই বাসা ভাড়াতে কিন্তু চলে যায়, এবং এটার সংখ্যা হাজার হাজার না, লক্ষ লক্ষ। এখানে মানুষের চাহিদা আছে, মানুষের বাসস্থানের একটা বড় গ্যাপ এখানে রয়ে গেছে। বাট এখনই মানে সুদের হার কিন্তু 15%, 16%। আমরা যদি বিদেশের দিকে, আমরা যদি ইউরোপে আমেরিকাতে দেখি, সেখানে নামে মাত্র একটা সুদ নেওয়া হয়। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কেননা মানুষ যেমন খেতে হয়, পোশাক পরতে হয়, বাড়িও কিন্তু লাগে, কিন্তু আমাদের এখানে এই বিবেচনাটা করা হচ্ছে না। সেটাকে একটা বিলাসিতার জায়গায় ফেলে দেওয়া হয়েছে। এখন এখানে একটা যোগ করি, 8-9 সালে আমাদের 1 ডিজিটে একটা ইন্টারেস্ট ছিল বিশেষ ক্ষেত্রে, এই ফ্ল্যাট কেনার ক্ষেত্রে। এটা ছিল 15,000 কোটি টাকা। এটা 4 বছর আমাদের ছিল, কিন্তু 13 সালের পর থেকে এই ফান্ড আর নেই।
তা আমার মনে হয় সরকারের এখানে সুদৃষ্টি দেওয়া উচিত। দেশের ব্যাংকের সুদের হারের দিক না তাকায় মানুষের মৌলিক চাহিদা যেহেতু আবাসন, এই বাসস্থান, এটার উপর বিবেচনা করে একটা মিনিমাম 3 বা 5% ইন্টারেস্টে একটা সুদের ব্যবস্থাটা করা উচিত। এই দাবিটা আপনারা জানাচ্ছেন আপনাদের? আমরা তো বলে আসছি, এটা শুধু আমাদের দাবি না। একটা দেশ উন্নতি করে 2টা কারণে। আমরা যেমন দেশের বিভিন্ন বিদেশে ঘুরতে যাই, দেখি কোন দেশ কেমন, 2টা জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে রাস্তাঘাট এবং স্থাপনা। তো বাংলাদেশ, আমরা দেখছি গ্রামগঞ্জে টিনের ঘর ছিল। ঢাকা শহরে আপনি দেখেন আজ থেকে 20 বছর আগে কি ছিল। এই যে ঢাকা শহর এত সুন্দর একটা শহর এখন যেটা হয়েছে, এটা কিন্তু 90%ই আমরা যারা রিয়েল এস্টেট ব্যবসা করি আমাদের কারণে। সুন্দর সুন্দর বিল্ডিংগুলো আমরা করছি, কিন্তু আমরা করছি এটা আমরা সরকারের ওই রকম সুবিধা পাচ্ছি না, সুযোগ পাচ্ছি না। এই জন্য সরকারের উচিত অতি দ্রুত মিনিমাম একটা ইন্টারেস্টে এই আবাসন সেক্টরে লোনের একটা বাজেট করা উচিত, একটা বড় অ্যামাউন্ট। তাহলে কি হবে, আবাসন শিল্প যেভাবে টিকবে তেমনি আমরা অতি অল্প সুদে, সুযোগ সুবিধার মাধ্যমে আবাসন সেক্টরে মানুষের বিশাল একটা সেবা খাত হয়ে উঠতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে ঢাকা শহরের মেইনলি আসলে আমরা আবাসন খাত নিয়ে কথা বলি, কিন্তু ঢাকার বাইরেও নিশ্চয়ই এই খাতের বিস্তৃতি রয়েছে। আমাদেরকে একটু জনাব নাসিরউদ্দিন আপনি জানান যে ঢাকার বাইরে আসলে এই আবাসন খাতের কি অবস্থা? ঢাকার বাইরে আসলে আবাসন খাতের যে মূলত যে কনসেপ্টটা, সেটা হলো যে পরিকল্পিত জায়গায় একটা স্থাপনা তৈরি করা। এইটি একটা আবাসন খাতের আমরা একটা মানে রিয়েল এস্টেট বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ওইভাবেই দেখি। সেই পার্সপেক্টিভ থেকে আমার কাছে মনে হয় ঢাকার বাইরে খুব বেশি এরিয়াতে এরকম পরিকল্পিত আবাসন তৈরি হয় না। বাট অ্যাট দ্য সেম টাইম যখন একটা জায়গাতে ল্যান্ডের প্রাইস হাই থাকে, তখন কিন্তু ওখানে অ্যাপার্টমেন্ট বা ডেভেলপমেন্টটা বাড়তে থাকে। যদি ল্যান্ডের প্রাইস লো থাকে, আমরা ঢাকার বাইরে যদি এটা চিন্তা করি, যেহেতু ল্যান্ডের প্রাইস লো, কনস্ট্রাকশন কস্ট সেম, সুতরাং এই মানুষের, ঢাকার বাইরের মানুষের আপনি যদি ইনকামের অ্যাবিলিটির কথা বলেন, সেখানে কিন্তু তারা যথেষ্ট একটা আমি মনে করি যে এটা দুর্বল অবস্থায় থাকে কম্পেয়ার টু ঢাকা। ওই জায়গাটার কারণে ওই ইন্ডাস্ট্রিটা ঢাকার বাইরে খুব একটা বিকশিত হতে পারেনি। ওকে, যেহেতু তারা তখন সম্ভাবনা কি রয়েছে? সম্ভাবনা তো অবশ্যই আছে, কিন্তু আমার কাছে মনে হয় পুরো বাংলাদেশটাই আসলে একটা সম্ভাবনার জায়গা। কারণ এতটুকু একটা দেশ, এত মানুষ। সাদি সাহেব যে কথাটা একটু আগে বলেছেন যে আপনি এই প্রশ্নটা অবতারণা করেছিলেন যে আমরা হয়তো হাই রাইজ বিল্ডিং বিভিন্ন কারণে আমরা করতে বলতেছি যে নিরাপত্তার ঝুঁকি। কি নিরাপত্তার ঝুঁকিটা থাকতে পারে এখানে? নিরাপত্তার ঝুঁকি আমি যেটা দেখি সেটা হলো 2টা। এক হলো যে ভূমিকম্প, আর একটা হলো অগ্নুৎপাত। যেটা তাই অগ্নুৎপাত বা অগ্নিকাণ্ড আর ভূমিকম্প ছাড়া আর কি ধরনের নিরাপত্তার ইস্যু আমার কাছে ঠিক বোধগম্য না। সেই পার্সপেক্টিভ থেকে যদি আমরা হাই রাইজ বিল্ডিং ঢাকা শহরে না সারা বাংলাদেশেই করি, সেখানে কিন্তু আসলে আমাদের ফসলি জমিটা সেভ হয়। এই কনটেক্সটে আমার মনে হয় যে সাদি সাহেব যে কথাটা বলছেন, সুদের হারটা কমানো খুব জরুরি, যাতে এই অ্যাফোর্ডেবিলিটিটা মানুষের, এখন যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল কস্ট বাড়ার ফলে যে কনস্ট্রাকশন কস্ট বাড়ছে, এটা তো অ্যাফোর্ডেবিলিটির বাইরে চলে যাচ্ছে মানুষের। সো অ্যাফোর্ডেবল করা দরকার এটাকে ফার্স্ট। ওকে, জনাব শেখ সাদি, আপনার কাছে একটু আসতে চাই। আপনারা যারা ব্যবসা করেন, নিশ্চয়ই প্রতিটি ব্যবসার মতো আপনাদেরও নানা ধরনের প্রতিবন্ধকতা এবং নানা ধরনের অন্যায় দুর্নীতি আপনাদের পিছু টেনে ধরে। বিশেষ করে আবাসন খাতে আমরা ঘুষের কথা শুনি, দুর্নীতির কথা শুনি, ফাইল আটকে রাখার কথা শুনি, রেজিস্ট্রেশন আটকে ঘুষ নেওয়ার কথা শুনি, কিংবা রেজিস্ট্রেশনের ফি বেশি হওয়াটাও নিশ্চয়ই আপনার জন্য একটা সমস্যা। কি সমস্যা ফেস করেছেন এতদিন, কিংবা এখনো করছেন কিনা সেটা? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করছেন। দেখেন, বাংলাদেশের যে সেক্টরগুলো আছে, এই সেক্টরের সাথে উদ্যোক্তা এবং যারা কাজ করে, এই আবাসন খাতটা কিন্তু সব সেক্টর থেকে একটু ভিন্ন। কেননা ভিন্ন? আবাসন খাতে যে কাজ করে, একজন ইঞ্জিনিয়ার কাজ করে, যে মার্কেটিংয়ে একটা শিক্ষিত ছেলে কাজ করে, দেখা যাচ্ছে যে অন্য সেক্টরে কিন্তু এত শিক্ষিত লোকের সমাহার নেই। আবার এখানে যে 2টা পার্টি, ল্যান্ড এবং ক্রেতা, ফ্ল্যাট ক্রেতা, এরাও কিন্তু একটা পজিশনের লোক। তার মানে এই সেক্টরটা কিন্তু একটু ভিন্ন, একটা ধনী, একটা পশ শ্রেণীর ব্যবসার সাথে যুক্ত। কিন্তু এই সেক্টরটা ধ্বংস করার জন্য পরিকল্পনার অভাব এবং একটা মহল সবসময় আত পেতে থাকে। সে ধরেন আমি রাজুকের কথাই বলি। রাজুকে একটা 5 কাঠা ল্যান্ডে
প্ল্যান পাস করতে লাগে 25 থেকে 30,000 টাকা সরকার পায়, জমা দেওয়া লাগে। কিন্তু একটা প্ল্যান পাস করতে লাগে 8 থেকে 10 লাখ টাকা, যেটা স্পিড মানি। আপনি দিবেন না, আপনার প্ল্যান পাস হবে না। কিন্তু উচ্চ মহলে আপনি কথা বলবেন, বলছে না দেখছি। তো এই যে আমলাতান্ত্রিক জটিলতা, এখান থেকে আসলে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসতে হবে, শুধু রাজুক না। আজকে এখানে একটা বড় গ্যাপ থেকে গেছে। আমি যদি একটু অন্য প্রসঙ্গে আসি, একটা এলাকাতে অ্যাপার্টমেন্টের দাম আমি হয়তো 15,000 টাকা স্কোয়ার ফিট বিক্রি করতেছি, একটা অ্যাপার্টমেন্টের দাম 3 কোটি টাকা। কিন্তু এটা যখনই রেজিস্ট্রেশন হচ্ছে, সরকার বলে দিছে যে এটা মিনিমাম এত, ম্যাক্সিমাম এত, সর্বোচ্চ কম হয়তো 50 লাখ টাকা। আমি কিন্তু 50 লাখ টাকা এটা রেজিস্ট্রি করলাম, আর মানে 3 কোটি টাকার মধ্যে আর 2.5 কোটি টাকা কিন্তু আমার আর কোনো হিসাব থাকলো না। এখানেও একটা ভ্যাট ট্যাক্স একটু মানে হিসাবের বাইরে চলে গেল। এই জন্য আমি অনেক সেমিনারেও বলছি যে রিয়েল এস্টেট সেক্টর যেহেতু একটা মৌলিক একটা ব্যাপার, এখানে এই গোজামিলি করলে হবে না। প্রত্যেকটা খাত, প্রত্যেকটা সেক্টর নিট অ্যান্ড ক্লিন হতে হবে। আমার যেটা প্রাইস আমি ওইটাই দেখাবো, আমার যেটা যে দামে কিনলাম ওই দামে রেজিস্ট্রি করব। আমার বছরে হয়তো ট্রানজ্যাকশন হচ্ছে 1000 কোটি টাকা, আমি রেজিস্ট্রি দেখাচ্ছি হচ্ছে 100 কোটি টাকা বা 150 কোটি টাকা। আর টাকা আমার তো রিয়েল টাকা। আমার একটা 3 কোটি টাকার একটা ফ্ল্যাট বানাতে আমার কমপক্ষে 2.5 কোটি টাকা খরচ হয়, কিন্তু ওটা রেজিস্ট্রি হচ্ছে মাত্র 50 লাখ টাকা। একটা গ্যাপ থেকে যাচ্ছে না? এই জন্য এই সেক্টরের সাথে যারা যুক্ত, আমি আপনার মাধ্যমে এই সেক্টরকে বলবো যে সবার এই প্রত্যেকটা উইংসকে এক করে একটা ক্লিন একটা সিস্টেম করা উচিত, ট্রান্সপারেন্সি। এক গ্যাপ থেকে যাচ্ছে, রেজিস্ট্রি যেমন গ্যাপ। আবার এই যে বাজেটের আগেই শুনছি যেখানে আমাদের 3% ছিল সেটা হয়ে গেছে 15%, যেটা 7% ছিল সেটা হয়ে গেছে 15%। তো এখন যে অবস্থা আবাসন খাতের, আমরা বুঝতেছি না। আমরা কিন্তু মানে এই সেক্টরটা নিয়ে খুব এখন ধোঁয়াশার মধ্যে আছি। আর আবাসন খাতের আরেকটা বড় ব্যাপার হচ্ছে একটা দেশের রাজনৈতিক শান্তি শৃঙ্খলা, মানে একটা দেশের সব দিক যদি ভালো থাকে, আপনার গণতন্ত্র, শিক্ষা, আপনার যত সেক্টরগুলো আছে, সব সেক্টর যখন ভালো থাকে তখনই আবাসন সেক্টর ভালো থাকে। গত বছরে যে একটা আন্দোলন হলো, এখন দেশের সার্বিক পরিস্থিতি কিন্তু অতটা ভালো না। এখন মানুষ যারা জমির মালিক তারা জমি দিতে চাচ্ছে না, যারা ফ্ল্যাট কিনতে চাচ্ছে তারাও মনে করতেছে যে কি না হয় দেখি, একটা কেমন যেন। এই জন্য এখন আর বসে থাকার কিছু নাই। এই সেক্টরকে বাঁচানোর একটাই উপায়, সরকারকে এগিয়ে আসতে হবে, স্টেপ বাই স্টেপ ডিসিশন নিতে হবে। নাহলে আমি যেটা দেখছি, এই সেক্টর যেভাবে মুখ থুবড়ে পড়ছে, এখান থেকে উঠে আসা সো টাফ। জনাব নাসির উদ্দিন, অনেকগুলো কথা আমরা মোহাম্মদ শেখ সাদির কাছে শুনলাম যে কোন কোন জায়গায় আসলে কাজ করা যেতে পারে এই সেক্টরটিকে রক্ষা করার জন্য। আপনার কাছ থেকেও সেটা শুনি শেষমেশ, তারপরে শেষ করবো। থ্যাংক ইউ। উনি কভার করেছেন মোস্ট অফ দ্য পয়েন্টে। গভর্নমেন্টকে আসলেও উনি যেটা বলেছেন আমি ওনার সাথে একমত। একটা আমব্রেলার নিচে সমস্ত ইনস্টিটিউশনকে আনতে হবে। এই রেজিস্ট্রেশন হোক, প্ল্যান পাস হোক, এবং এইটা পুরোটাই অনলাইন বেসড হইতে হবে। এখন যে অনলাইন বেসডটা হয়েছে, অনলাইনের পেছনের কারিগরগুলো কিন্তু আর একটা প্রবলেম তৈরি হচ্ছে। এখন আবার দেখা যায় জিনিসটা অনলাইনে, কিন্তু কাজ হচ্ছে সব অফলাইনে। একজন এমনও হয় যে আপনি একটা প্ল্যান সাবমিট করেছেন, প্ল্যান সাবমিট করার পরে দেখা গেল যে আপনি একজন বোর্ডের মেম্বার, ওই প্ল্যান অ্যাপ্রুভড কমিটির একটা মেম্বার, আপনি ট্রান্সফার হয়ে গেছে আপনার, আপনি কোডটা আরেকজনকে ট্রান্সফার করে দিয়ে যাচ্ছেন, হ্যান্ড ওভার করে দিচ্ছেন। নেক্সট যে আপনার আসতেছে তার কাছে দিয়ে যাচ্ছেন না। আপনি না দিয়ে আপনি হয়তো ছুটিতে চলে গেছেন 1 মাসের জন্য। ছুটিতে চলে যাওয়ার ফলে কী হচ্ছে, এই যে পরের যে জন আসছে সে কিন্তু আর ওখানে কাজ করতে পারতেছে না। তার মানে আর কি অনলাইনটা কিন্তু পুরোপুরি অফলাইন হয়ে গেছে ওটা। সো এইটা আসলে কোনো না কোনোভাবে সেন্ট্রাল ডাটাবেস করা উচিত। একজন অ্যাডমিনিস্ট্রেটর বা 2জন অ্যাডমিনিস্ট্রেটর থাকা উচিত, যারা এটাকে মনিটর করবে, কারো কাছে যেন কোনোভাবে কুক্ষিগত না হয় বিষয়টা। এটা একটা পয়েন্ট। আরেকটা হলো, হ্যাঁ, ডেফিনেটলি সরকারকে এগিয়ে আসতে হবে। ভ্যাট ট্যাক্সের যে বিষয়টা রিসেন্টলি আমরা দেখছি, এমনিতে মুখটা মানে এই ইন্ডাস্ট্রিটা মুখ থুবড়ে পড়েছে। তারপরে যদি এইভাবে ভ্যাট ট্যাক্স আরোপ করা হয়, তাহলে লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেটের সাথে সাথে কিন্তু লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হবে। যেটা আমি একটু আগে আপনাকে বলেছি যে টাইলসের সেল 30% অলরেডি 2024-এ ডিক্রিজ করছে। সো ওয়াই টু ওয়াই।
এটা যদি চলতে থাকে, শুধু আমরা টাইলস একটা সেগমেন্ট হিসেবে আমরা চিন্তা করি, তার মানে ওভারঅল ইন্ডাস্ট্রির কিন্তু একই অবস্থা দাঁড়াবে। এবং 1 কোটি মানুষ, বেশি মানুষ যে এই ইন্ডাস্ট্রিতে ইনভলভ আছে, প্রত্যেকে মানে ইকোনমিতে একটা বড় ধরনের ইম্প্যাক্ট ফেলবে বলে আমার কাছে মনে হয়। এই প্রশ্নটা না করে শেষ করলে আমার মনে হয় অসম্পূর্ণ থেকে যাবে আজকের আয়োজন। সেজন্য মোহাম্মদ শেখ সাদী, আপনার কি মনে হয় যে এই খাতে, মানে বাংলাদেশে তো এখন সকল খাতের সঙ্গে সকল জায়গাতেই পলিটিক্যাল একটা যোগসূত্র থাকে, পলিটিক্যাল অবস্থা, আপনার কি মনে হয় যে এই খাতের এই অবস্থার পেছনে পলিটিসাইজেশনের কি সম্পর্ক রয়েছে, কিংবা আমাদের রাজনৈতিক অস্থিরতা এটার উপর কি ইফেক্ট ফেলে? দেখেন, বাংলাদেশ 71-এ স্বাধীন হয়েছে, এটা একটা গণতান্ত্রিক দেশ। তো একটা গণতান্ত্রিক দেশের যদি গণতন্ত্রটা ঠিক থাকে, গণতন্ত্র তাজা থাকে, তাহলে 80% সেক্টর সব ভালো থাকবে। কিন্তু বিগত দিনে গণতন্ত্রটা, গত 15 বছরে গণতন্ত্র না থাকার কারণে মানুষ দিশেহারা হয়ে গেছে। প্রত্যেকটা সেক্টর, শিক্ষা বলেন, গণতন্ত্র বলেন, যে কোনো প্রতিষ্ঠান বলেন, রাজুক বলেন, সব সেক্টরগুলো ধ্বংস হয়ে গেছে। এই কারণে অতি দ্রুত, আমি মনে করি অতি দ্রুত একটা যদি নির্বাচন হয়ে যায়, গণতান্ত্রিক পন্থায় একটা সরকার আসে, সেই সরকার বুঝবে জনগণের কষ্ট, সেই সরকার বুঝবে জনগণের চাহিদা, সেই সরকারই বুঝবে এই পথের উত্তরণের উপায়। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড। যেমন আপনাকে আমি বলি, গত 15 বছরে রিয়েল এস্টেট সেক্টরকে তো দেখা হয়ইনি। এই সেক্টরের প্রাইসগুলো ছিল ঘোড়ার দৌড়ের মতো প্রাইস। গুলশানে একটা জায়গা বিক্রি হয়েছে 15,000 টাকা, আর এক জায়গা 50,000 টাকা স্কোয়ার ফিট। কারণ গত 15 বছরে অপরিকল্পিত কিছু প্রজেক্ট করছে সরকার, সেখান থেকে একটা বড় দুর্নীতি হয়েছে। যে দুর্নীতির সাথে যুক্ত ছিল সে 5 কোটি টাকার ফ্ল্যাট কিন্তু 7 কোটি টাকা দিয়ে কিনছে, তার কাছে কিন্তু টাকাকে টাকা মনে হয়নি। এই কারণে সীমাহীন দুর্নীতির কারণেও এই সেক্টর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তো বাংলাদেশের মানুষ, আমাকে শুধু প্রফিট করলে হবে না, আমার যে ক্লায়েন্ট আছে তাকে তো বাঁচায় আমাকে প্রফিটটা করতে হবে। এখন আপনার একটা ফ্ল্যাট কেনার দরকার, প্রাইস হওয়ার দরকার 2 কোটি টাকা, কিন্তু সেটা যদি 4 কোটি হয়, আপনি তো মানে আপনার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। এই কারণে এখন আমি যেমন বললাম যে একটা গণতান্ত্রিক সরকার আসলে যতটুকু অতি তাড়াতাড়ি এটার থেকে বাঁচা যাবে, এই সেক্টরটা রেহাই পাবে। আর এখন যেহেতু গণতান্ত্রিক সরকার নাই, এখন এই মুহূর্তে একটাই কাজ, এই বাজেটেই সরকার যদি অতি তাড়াতাড়ি একটা 20 থেকে 25,000 কোটি টাকার একটা কম ইন্টারেস্ট সুদে এই আবাসন শিল্পের জন্য একটা পুনরুদ্ধার ঘোষণা করে, আমার মনে হয় এই সেক্টর আস্তে 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 উঠে দাঁড়াবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আবার দেখা হবে এবং কথা হবে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। আমাদের আবাসন আমাদের মৌলিক চাহিদার একটি, তাই এই খাতের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের স্বার্থ এবং আমরা যারা ভোক্তা রয়েছে, যারা ক্রেতা রয়েছে, তাদের স্বার্থ বিবেচনায় রেখে আমাদের সরকার এবং যারা ব্যবসা করছেন তারা সকলে মিলে এমন একটা জায়গায় আসবেন যেখানে আসলে বাংলাদেশের লাভ হবে বাংলাদেশের জনগণের। সেই প্রত্যাশাটি রেখে আজকের আয়োজন শেষ করছি দর্শক। আবার দেখা হবে আপনাদের সঙ্গে, আবার কথা হবে।